কোটি বাংলাদেশের হিন্দু শরণার্থীকে আমাদের দেশে নেওয়ার জন্য প্রস্তুত হন প্রত্যেকটা হিন্দুদেরকে অ্যাপিল করেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, আমি আপনাদের সামনে প্রেজেন্ট করেছিলাম যে আমরা রিজার্ভেশনের আন্দোলন দেখছি, যে টপিক উঠছে সেটা ডেফিনেটলি সাপোর্ট করার মতো, কিন্তু ওই টপিকের পেছনেও ছিল বিএনপি দলের নাম নিয়েছিলাম, বলেছিলাম যে রাজনীতি ছাড়া কিছুতেই এ সমস্ততে হাওয়া লাগে না। আর ঠিক আজকে প্রমাণিত হলো যে হ্যাঁ, রিজার্ভেশনের পেছনে ছিল রাজনীতি, যার জন্য বাংলাদেশ এখন সেনাবাহিনীদের দখলে। দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনার বোন রেহানা। যেখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের জন্য আজকে বাংলাদেশের জন্ম, শেখ মুজিবুর রহমান, তার মূর্তি পর্যন্ত ভাঙা হচ্ছে। হায় রে, বেইমানির তো একটা লিমিট থাকা দরকার, এখানে তো লিমিট ছাড়িয়ে গেছে। অর্থাৎ এখানে বলতে বাধ্য হচ্ছি, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক যে বিষয়টা সামনে আসছে, যে ভয়ঙ্কর ভিডিও আমরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি, আর প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে মনে করানো হচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার চলছে। এখন আবারও আমি বলতে বাধ্য হচ্ছি যে মেন্টালি প্রিপারেশন তো নিয়েছি ভাই, 1 কোটি হিন্দুদেরকে জায়গা দিতে হবে আমাদের দেশে। ভাগ্যিস আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমি প্রচন্ড ভাবে প্রণাম জানাই, নমস্কার জানাই, যে সিএএ কানুনটা তিনি রাইট টাইমে নিয়ে এসেছিলেন, যে ধর্মীয় কারণে প্রতারিত হলে আমাদের দেশে আসতে পারবে, শরণার্থী হতে পারবে। আর আজকে সেই দিন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ সত্যি বাংলাদেশের হিন্দুরা, যেটা খুব লজ্জাজনক ব্যাপার 2024 সালে দাঁড়িয়ে, যে হিন্দুরা প্রতারিত হচ্ছে, যার জন্য সিএএ কানুন আজকের জন্যই কাজে লাগবে। এবার আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে রোহিঙ্গিয়ারা কোথায় যাবে? আরে দরকার নেই, জামাত দখল করছে বাংলাদেশ, না ইকোনমি ব্রেক করেছিল, না ডেভেলপমেন্ট আটকে ছিল, তারপরেও যে হাঙ্গামা আমরা বাংলাদেশে দেখছি, পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজনৈতিক লড়াই, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক লড়াই। সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি। আমি শুরুতেই আপনাদের সামনে শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রেজেন্ট করি। বাংলাদেশে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে, আপনারা প্রস্তুত থাকুন। 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসছে। বাংলাদেশে হিন্দু কতল চলছে। রংপুরের কাউন্সিলর, নগর পরিষদের হারাধন নায়ক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি, এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেন্দ্রকে জানাচ্ছেন না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার। এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না। তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে, আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন। 48-71 ওরা তো আসবে না, ওদের সরকার হয়ে যাবে। জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে। 7% হিন্দু আছে, তাদের পলায়ন আমাদেরকে নিতে হবে। হিন্দু ভাইদের সিএতে অলরেডি সরকার করে দিয়েছে। মানসিক প্রস্তুতি রাখুন, 1 কোটি শরণার্থী আসবে ভারত পশ্চিমবঙ্গ। প্রচন্ড লজ্জাজনক ব্যাপার, প্রচন্ড নিন্দনীয় ব্যাপার যে 2024 সালে দাঁড়িয়ে আজকে আমাদেরকে এই বিষয় নিয়ে রিপোর্টিং করতে হচ্ছে, যেখানে পরিষ্কারভাবে আমরা জানতে পেরেছি, ইভেন শুভেন্দু অধিকারী নিজের মুখে বললেন যে নোয়াখালীতে হিন্দুদের বাড়িতে আগুন লাগানো হয়েছে। এমনকি আপনাদেরকে জানিয়ে দিই যে সিরাজগঞ্জ থানায় 13 জন পুলিশকে মেরে ফেলা হয়েছে। হিন্দু কাউন্সিলরকে পর্যন্ত, হারাধন নায়ক যিনি রংপুরের কাউন্সিলর, তাকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে। ভীষণ লজ্জা লাগছে আমার এই ভিডিও করতে, যেখানে হিন্দু হিন্দু শব্দটা বারবার ব্যবহার করতে হচ্ছে। বেশ কিছুদিন ধরে আমাদের সামনে বেশ কয়েকটা ভিডিও এসেছিল, যেখানে বারবার বলা হচ্ছিল যে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে। কেন, কি কারণ, কি বিষয় আর কিছু না।
শেখ হাসিনার হিন্দুদের প্রতি যে এই দরদি ভাব, তার পাশাপাশি ভারতের প্রতি যে এই কৃতজ্ঞতা ভাব, এটাকে কিছুতেই জামায়াত আর বিএনপির লোকজন মেনে নিতে পারেনি। আমি আপনাদের সামনে জানাই, স্ক্রিনে ইভেন আমি আপনাদের সামনে শো করছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশ কিছু বাংলাদেশি হিন্দুরা আমাকে মেসেজ করেছেন, বলছেন দিদি আমার নাম যেন সামনে না আসে, আমাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, আমাদের দোকান ভেঙে দিয়েছে, শাটার নামানো আছে তারপরেও আঘাত করা হচ্ছে, মার্কেটের পর মার্কেটকে একদম পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হচ্ছে। এমনকি তিনি বলছেন যে আমাদের বাড়ির সামনে দিয়ে বিরোধীরা মিছিল করছে। আমি আবার রিপিট করছি, বিরোধীরা মিছিল করছে। আর যখনই তিনি বললেন যে বিরোধীরা মিছিল করছে, তখনই বুঝতে পারলাম যে নিশ্চয়ই শেখ হাসিনার সাপোর্টে থাকেন বরাবর বাংলাদেশের হিন্দুরা। সেই কারণেই আজকে হিন্দুদেরকে এই ঝামেলার মুখে পড়তে হচ্ছে, এই মানব মানে শিকার যাকে বলা হয় তার মুখে পড়তে হচ্ছে। এত অরাজকতা বাংলাদেশ দেখছে। বাংলাদেশের না অর্থনীতি ব্রেক করেছে, না ডেভেলপমেন্টে কোনো খামতি রয়েছে। বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে, পাকিস্তানের তুলনায় তো অনেক বেশি উন্নতি করেছে। যার জন্য আমি বলে দিই যে এই ব্যাপারটা কিন্তু পাকিস্তান হজম করতে পারেনি। আজ বাংলাদেশ বুঝছে না, কাল বাংলাদেশকে বুঝতেই হবে। সেই কারণে হাওয়া দেওয়া হয়েছে জামায়াতকে, হাওয়া দেওয়া হচ্ছে এই বিএনপি দলদেরকে, যারা পুরোপুরি প্রেসার ক্রিয়েট করে শেখ হাসিনাকে বাধ্য করেছে রিজাইন দিতে। মানলাম যে প্রধানমন্ত্রী পছন্দ না, রিজাইন করা হলো, আন্দোলনকারী সমস্ত কিছু মানা গেল, কিন্তু এমন কি পরিস্থিতি ঘটলো যে প্রধানমন্ত্রীকে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে দিল্লির পথে রওনা দিতে হয়েছে। আমি আবার বলছি, না কলকাতা না আগরতলা, দিল্লির পথে রওনা দিতে হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার বোনকে নিয়ে। কি ভয়াবহ পরিস্থিতি, সেই হেলিকপ্টারের ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি। গণভবন থেকে জাস্ট, ও মাই গড গাইস, যে ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এটা শেখ হাসিনার হেলিকপ্টারের ভিডিও ছিল। এবার আমি আপনাদের সামনে যে ভিডিও প্রেজেন্ট করছি, যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছেন শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে। কত বড় বেঈমান, একবার ভেবে দেখুন কত বড় বেঈমানি হলো, কতটা অসম্মানিত করা হলো শেখ মুজিবুর রহমানকে, যার জন্য আজকে বাংলাদেশ, যে বাংলাদেশিদেরকে পাকিস্তানির হাত থেকে রক্ষা করেছেন, যে বাংলাদেশকে জন্ম দিয়েছেন, তাতে ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশকে জন্ম দিয়েছেন, সেই শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে। বাংলাদেশ কিন্তু পাকিস্তানের থেকে অনেক বেশি এগিয়ে। সেই ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করেছিলাম, একবার ভেবে দেখুন। সেই বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে। আপনাদেরকে আবার বলে দিই যে শেখ হাসিনা কিন্তু না নামছে কলকাতায়, না নামছে আগরতলায়, তিনি কিন্তু সোজা চলে যাচ্ছেন দিল্লির পথে। দিল্লি বলতে পিএমও, দিল্লি বলতে আমাদের দেশ, দিল্লি বলতে ভারত, দিল্লি বলতে প্রধানমন্ত্রী, দিল্লি বলতে নরেন্দ্র দামোদর দাস মোদী, যে ঐতিহাসিক ডিসিশনের জন্য একদম ফেমাস, সেই প্রধানমন্ত্রীর দিকেই কিন্তু চললেন শেখ হাসিনা। তাহলে কি আবার ইতিহাস রিপিট হবে? তাহলে কি ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? 1971 ফিরতে চলেছে? আবারও কি বাংলাদেশকে ঠান্ডা করতে আমাদের ভারতের সেনাবাহিনী পাঠাতে চলেছে ভারত থেকে? পুরো পরিস্থিতি আমাদেরকে দেখতে হবে, কারণ এটুকু আমরা জানি যে কখনোই কোনো উগ্রবাদী, কোনো আতঙ্কবাদী টাইপের বিষয় যখন ঘটতে লাগে, হ্যাঁ, দেশের সম্পত্তি ভাঙা, সরকারি জিনিস ভাঙা, যেটাকে তিলকে গড়তে হয় একটা সরকারকে, সেই সমস্তকে নষ্ট করার অধিকার কারণ না। এগুলোকে টেরর অ্যাক্টিভিটি বলে, এগুলোকে আতঙ্কবাদী অ্যাক্টিভিটি বলে, যেটা অলরেডি বাংলাদেশ ফেস করছে। আর আমরা এটাও দেখেছি যে কিভাবে উগ্রবাদীদের হাতে গিয়ে পাকিস্তানের আজকে কি পরিস্থিতি, কিভাবে আফগানিস্তানের আজকে কি পরিস্থিতি আমরা দেখেছি। যে উগ্রবাদীর দ্বারা কখনোই দেশ পরিচালনা করা যায় না, উগ্রবাদীর দ্বারা কোনো সাধারণ মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারবে না, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। অতি অবশ্যই ভারতের দিক থেকে কি স্টেপ থাকবে, নেক্সট স্টেপ শেখ হাসিনার কি থাকবে, শেখ হাসিনা কি এত বড় অপমান মেনে নিতে পারবেন? কারণ যে বাংলাদেশকে আজকে যে জায়গায় তিনি নিয়ে গেছেন, সেখানে সেই দেশকে ছেড়ে তাকে ভারতে আসতে হলো। এই এত বড় অপমান, এই এত বড় বেইমানি কি শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা মেনে নিতে পারবে? পুরো বিষয়টা অতি অবশ্যই আপনারাও কমেন্টের মাধ্যমে জানান। আজকে এখানেই এন্ড করছি, পুরো পরিস্থিতির দিকে নজর থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যা হবে স্পষ্ট হবে।